আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি খুবই দুঃখিত, আমি আপনাদের সাথে আনমিউটেড না হয়ে কথা বলছিলাম। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকরাকে তো চিনে ম্যাম, ফেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে কারা কারা নতুন যুক্ত হয়েছেন বলেন তো। আমি তো অনেককে দেখতে পাচ্ছি যারা গত ফ্রি ক্লাসে আমার সাথে যুক্ত ছিলেন। দেখি, আজকে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমি পরিচয় পর্বের একটা ইনস্ট্রাকশন দিয়ে দেই। সেটা হচ্ছে, প্রথমে আপনারা আপনাদের পুরো নাম বলবেন, তারপরে কোথায় থাকেন সে জেলাটা বললেই হবে, তারপরে আপনাদের নিকনেম বলবেন, এবং আমরা বাকিরা যারা আপনাকে নতুন চিনছি তারা আপনাকে আপনার নিকনেম দিয়ে হাই অমুক বলবো। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। এখানে রাফসান আজকে নতুন। হ্যাঁ রাফসান, তুমি বলো। আসসালামু আলাইকুম মিস। আমার নাম হচ্ছে শেখ মেহরাব মোহাম্মদ রাফসান। আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর। আচ্ছা, তো তোমার নিকনেম কি? রাফসান। আচ্ছা, হাই রাফসান। আচ্ছা, তারপরে আরেকটা নতুন বাবুকে, আহনাফ। আহনাফ, কাইন্ডলি আনমিউট হয়ে তোমার পরিচয়টা দাও সবাইকে। আচ্ছা, আহনাফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহনাফ, তুমি কি শুনতে পাচ্ছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আহনাফকে রেখে জামিলার কাছে চলে যাই। জামিলা, প্লিজ আনমিউট করে পরিচয়টা দাও তোমার। ম্যাম, হ্যাঁ হ্যাঁ, তুমি বলো বলো। আমার নাম গত ক্লাসে ছিলাম ম্যাম। আচ্ছা, সরি বাবু, আমি তোমাকে ভুলে গিয়েছি। আচ্ছা, আমি খুবই দুঃখিত। আচ্ছা জামিলা, থ্যাংক ইউ সো মাচ। আর বাকিরা সবাই গত ক্লাসে ছিল। আচ্ছা, ইব্রারও ছিল, ইকরা, তারপরে নুহাকে তো চিনি, আর আহনাফ কথা বলছে না আমার সাথে। আচ্ছা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে আমার ভিডিও অন করা, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, কেন দেখা যাচ্ছে না এটা একটু পরে আপনারা জানতে পারবেন। তো এখানে দেখেন, স্লাইডে একটা কথা লেখা আছে যে অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট। তো এইটা যারা কি বলে আগে থেকেই একটু মানে গভীর কথাবার্তা কথাবার্তা নিয়ে আলোচনা করেন, তারা হয়তো বুঝতে পারছেন, বা অন্যরা হয়তো একটু একটু বুঝতে পারছেন। তো আমি এটা একটু বলে দিই যে এই কথাটা কেন বলেছি। অনেক সময় মনে হয় জেনারেল নলেজ পড়তে গিয়ে, বা ধরেন আমি যখন আপনাদের জায়গায় ছিলাম তখন আমার মনে হতো যে এত সাধারণ জ্ঞান মুখস্থ করে আমি কি করব। তো কথার উত্তর দিতে বহু বছর আগে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে একজন ব্যক্তি এই উক্তিটা করে গিয়েছেন। সেটা আপনারা যদি জ্ঞানের পেছনে আপনাদের সময় ব্যয় করেন, বা যে কোনো কিছু ব্যয় করেন, এখন সময়ের পাশাপাশি তো আমরা কষ্টও করি, তাই না? স্মৃতিশক্তি দিয়ে আমরা শেখার চেষ্টা করি। তো এটার পরে বলেছে কি, যে এটা বেস্ট ইন্টারেস্ট পে করে। এখন ইন্টারেস্ট মানে, এখন যদি সোজা বাংলায় বলেন তাহলে যে মুনাফার কথা আসে। তো মুনাফা হিসেবে আমরা আসলে কি পাই? মুনাফা হিসেবে আমরা জ্ঞানী হই, আমরা আমাদের জীবনে সেটা কাজে লাগাই, তারপরে পরীক্ষায় ভালো ফলাফল তো আছেই। এরপরে যখন আপনাদেরকে আপনাদের ফিল্ডের বাইরে গিয়ে, ধরেন একজন, আপনি কি হলেন, আপনি ধরেন হচ্ছে আপনি অর্থনীতির একজন শিক্ষক হলেন। তো আপনাকে বললো যে অন্য একটা কিছু নিয়ে কথা বলতে, সেটা হতে পারে ইংরেজির কোনো বিষয়াবলী বা বাংলা কোনো বিষয়াবলী। তো আপনি যখন এই সাধারণ জ্ঞানে জ্ঞানী হবেন তখন যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন, সেটা আপনি ক্যারেক্ট কলেজে চান্স পেয়ে থাকেন কিংবা না পেয়ে থাকেন। ঠিক আছে? আচ্ছা, আমরা ভালো কথা বলবো, আমরা ইনশাআল্লাহ সবাই ক্যাডেট কলেজে চান্স পাওয়ার মতো করেই পড়াশোনা করব, এবং আল্লাহ আমাদের সহায় হবেন। আচ্ছা, তো আপনারা তো জানেনই আপনারা কোন কোচিং এ আছেন। তো আমি আগেই স্বাগত জানিয়েছি এবং পুনরায় বলছি আপনাদেরকে আজকের সাধারণ জ্ঞান ক্লাসে স্বাগতম। আচ্ছা, এই যে এখন আসি, আমাকে কেন দেখা যাচ্ছে না। তো জুমের যে ক্যামেরা আর কি, সেই ক্যামেরা আমাকে মানুষ হিসেবে বিবেচনা করে না, কারণ আমার শুধু এই দুইটা চোখ দেখা যায়। তো দুইটা চোখ দেখার কারণে ভাবে যে আচ্ছা, এই এই বস্তুর তো নাক আর ঠোঁট নাই, তো এই বস্তু মনে হয় মানুষ না। এই জন্য আমি জুমে কথা বললেও, মাথা নাড়াচাড়া করলেও আমাকে দেখা যায় না, আনটিল আই আনভেইল মাই ফেস।
তো যেহেতু ভেইলড তাই আমাকে দেখা যাচ্ছে না, আর আমার বাকি পরিচয় আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। বেশি কথা না বলে ক্লাসে যাই। ক্লাস রুলস বলে নেই। আপনাদের ক্যামেরা অন করতে হবে, কারোর ক্যামেরা অন নাই, প্লিজ ক্যামেরাটা অন করেন। আমি আপনাদেরকে চেহারা দিয়েও চিনতে চাই, ঠিক আছে? খালি কণ্ঠে না। এই যে জুনায়েদ সবার আগে ক্যামেরা অন করেছে, বাকিরা অন করে ফেলেন দেখি আপনাদেরকে। ইব্রারকে দেখতে পাচ্ছি, বাকিরা কোথায়? বাকিরা জলদি জলদি ক্যামেরা অন করেন। আচ্ছা, তারপরে আরেকটা রুলস হচ্ছে, রুলসের আরেকটা রুল, সেটা হচ্ছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জুমের হ্যান্ড রেজ করবেন। ক্লাসরুমে কি করেন, হাত তোলেন না? সেই হাত তোলাটা হচ্ছে জুমের একটা অপশন আছে, সেটাকে হচ্ছে রেইজ হ্যান্ড বা হ্যান্ড রেইজ দিয়ে লেখা থাকে। ফোন ল্যাপটপ যেটা দিয়ে যুক্ত আছেন দেখবেন আছে। আর হচ্ছে খাতা কলম নিয়ে বসার কথা আগেই বলেছি, যেন ইম্পর্টেন্ট কোনো কথা আপনারা নোট করতে পারেন। রাফসানকে দেখতে পাচ্ছি, জামিলাকে দেখতে পাচ্ছি, ইকরাকে দেখতে পাচ্ছি। নুহা, আহনাফ, ইবরার, জোনায়েদ আপনারা কোথায়? আচ্ছা, নতুন করে কামরুন নাহার নামে একজন জয়েন করেছেন। কামরুন নাহার, আপনি কি কষ্ট করে আপনার ডাকনামটা বলতে পারবেন? হ্যালো কামরুন নাহার। আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে, দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ ও অন্যান্য সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে আমি কথা বলবো। প্রথমেই ওনাকে দিয়ে শুরু করছি। আচ্ছা, ছবি দেখে মোটামুটি সবাই চেনেন, মোটামুটি না, আই গেস সবাই চেনেন। উনি কে? উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা, তো তাকে নিয়ে কেন কথা বলছি? কারণ, কথা বলার কারণ একটাই, তিনি হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার সময়কাল চলছে, তার প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা, কেউ একজন আমাকে টেক্সটে কিছু একটা বলেছেন। আচ্ছা, নুহার ক্যামেরা আর মাইক্রোফোন নাই, তাই হচ্ছে অন করতে পারছে না। অসুবিধা নেই নুহা। বাকিরা যে অন করছেন না, বাকিদেরকে যে আমি দেখতে পাচ্ছি না, কি করব বলেন তো? জুনায়েদ, সরি জুনায়েদ না, জোনায়েদ, আহনাফ আর কামরুন নাহার, আপনারা কি আমার সাথে পরিচিত হতে চান না? জানেন আমার ক্লাসে হচ্ছে যারা চুপচাপ বসে থাকে, যারা আমার সাথে কোনো কথা বলে না, তাদেরকে আমি কি বলি? তারা হচ্ছে মানুষ না, তারা হচ্ছে স্যাটেলাইট। তারা কি করে, স্যাটেলাইট তো বোঝেন, যে পৃথিবীর বাইরে একটা ডিভাইস টাইপের সেট করা, যেটা হচ্ছে পৃথিবীকে পর্যবেক্ষণ করে, অবজার্ভ করে। তো আপনারা হচ্ছেন সেই অবজারভার, স্যাটেলাইটের মতো খালি আছেন ক্লাসে, কোনো কথা বলছেন না, কোনো রেসপন্স দিচ্ছেন না। তো দ্য ডিফারেন্স বিটুইন আ স্যাটেলাইট অ্যান্ড ইউ গাইজ ইজ, যে স্যাটেলাইট থেকে ইনফরমেশন কালেক্ট করা যায়, কিন্তু আপনাদের থেকে কোনোভাবেই আমি ইনফরমেশন কালেক্ট করতে পারছি না। আচ্ছা, অসুবিধা নাই, চলেন পরে আমরা এখন ইউনুস সাহেবকে নিয়ে কথা বলি। তো ইউনুস সাহেব, আহ, আচ্ছা, এখানে আহ, 8 আগস্ট 2024, সেই দিনে তিনি হচ্ছে প্রধান উপদেষ্টা পদে শপথ গ্রহণ করেছেন। তো আজকে 8 তারিখ না, এখানে আমি খুবই দুঃখিত, আর আজটা ভুলে লেখা হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। তো দেখেন ইউনুস সাহেবকে এত ফেমাস, যে তিনি এত, সবাই এত হচ্ছে রেসপেক্ট করে, কারণ কি? তো বিশাল একটা কারণ আছে, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। তো 2006 সালে যে নরওয়ের নোবেল শান্তি কমিটি আছে, সেই মানে নোবেল কমিটি থেকে ধরেন নোবেল পুরস্কার এক এক সেক্টরে এক একজনকে দেওয়া হয়। তো সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে গ্রামীণ ব্যাংক, এই দুটাকে যৌথভাবে নোবেল পুরস্কারে শান্তি ক্যাটাগরিতে ওনাকে দেয়া হয়। আচ্ছা, তো এখন আমরা যেহেতু উনি একটা নোবেল পুরস্কারধারী ব্যক্তি, তার পাশাপাশি আরো অনেক নোবেল পুরস্কারধারী ব্যক্তি আছেন। আর আমাদের সবারটা শিখতে হবে না, আমরা শিখবো হচ্ছে তাদেরটাই, যারা এই বছর পেয়েছেন। তো আপনাদের মতো আমি অনেক আগে, ঠিক 11 বছর আগে যখন আমি আপনাদের জায়গায় ছিলাম, তখন হচ্ছে আমিও এই নোবেল পুরস্কারধারী কোন কোন ব্যক্তি কোন কোন অংশে পেয়েছে সেটা মুখস্থ করেছি। এবং আমাদের সময় মনে হয় প্রশ্ন আসেনি, কিন্তু আমরা যে ছোটখাটো পরীক্ষাগুলো দিতাম বিভিন্ন কোচিংয়ে বা ধরেন প্রস্তুতিমূলক পরীক্ষা, তখন প্রশ্ন আসতো।
আবার ভাইভাতেও জিজ্ঞেস করে এরকম, যদি আপনারা হচ্ছে আপনাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারেন, রিটেন এক্সাম পাশ করতে পারেন, তাহলে ভাইভাতে বসবেন, তারপরে ভাইভাতে হয়তো আপনাদেরকে জিজ্ঞেস করবে কিংবা করবে না। তো যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নোবেল প্রাইজ উইনার্স। তো 2025-এ আপনারা শিখবেন, কারণ 2026-এর ব্যাচ হিসেবে আপনারাই যুক্ত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ক্যাটাগরিগুলো দেখে নিই আমরা। ক্যাটাগরিগুলো হচ্ছে, আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস, ইকোনমিক, সায়েন্স। আচ্ছা, এইখানে দেখেন, মানে এই কয়টা, 6টা ফিল্ড, যে 6টা ক্যাটাগরি, এটা হচ্ছে মানে পৃথিবীর সব মানুষ বলেন বা অন্যান্য যে জীবজন্তু আছে, তো এদের জীবনে প্রভাব ফেলার মতো। এখন বলতে পারেন যে মিস, জীবজন্তুদের কাহিনী দিয়ে আমরা কি করব? জীবজন্তুদের কাহিনী দিয়ে করবেন, কারণ আমরা মানুষ, মানুষ শুধু মানে আমরা একা একা বেঁচে থাকতে পারবো না, আমাদের হচ্ছে অন্যান্য জীবজন্তুর সাহায্য সহযোগিতা লাগে। তো সব মিলায়ে এখন যে কোনো অবদান মানুষ যে পৃথিবীতে রাখে, সেটার বেনিফিটস, আবার খারাপ দিক, মানে ভালো দিক খারাপ দিক দুটাই হচ্ছে পুরো পৃথিবীর ওপর প্রভাব ফেলে। তো যাই হোক, আমরা ভালো প্রভাব বেশি পরে দেখি, তাদেরকে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো প্রথমে আমরা পদার্থবিদ্যা বা ফিজিক্সের বিজয়ীদের নাম জেনে নিই। দেখেন, প্রথমে হচ্ছে জন ক্লার্ক, সেকেন্ডে মিশেল দেবোরে, থার্ডে হচ্ছে জন এম মার্টিনিস। 3জন লোক, অনেক কঠিন কঠিন নাম। কঠিন কঠিন নাম বলে ভয় পাওয়া যাবে না যে মিস মনে থাকবে না, এই ওই হ্যান ত্যান। যখন প্রথম 1 2 3 শিখছিলেন, তখন আপনাদের বাবা মাকে জিজ্ঞেস করবেন, তখন মানে আপনাদের অবস্থা এমন ছিল যে হ্যাঁ, পারছি না মনে রাখতে, 1 2 3 বলছি, 4 5-এর খবর নাই, তারপর 6 7 8 বলছেন। তো যখন প্রথম কোনো কিছু একটা করবেন, তখন সেটা কঠিন লাগবেই, কিন্তু পরিশ্রম বাড়াবেন, তারপর চর্চা বাড়াবেন, তখন ইনশাল্লাহ সব মনে থাকবে। আচ্ছা, তো জন ক্লার্ক, মিশেল দেবোরে, জন এম মার্টিনিস, এই 3জন তারা কেন কিসে অবদান রেখে পেয়েছেন? তারা হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং ও শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কার করে পেয়েছেন। এগুলা অনেক কঠিন জিনিস, যেটা হচ্ছে আপনারা ইনশাআল্লাহ ক্লাস 9 বা 10-এ উঠলে বুঝতে পারবেন, যেই ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং কাকে বলে, বা হচ্ছে শক্তির কোয়ান্টাইজেশন কাকে বলে। মোটামুটি একটা ধারণা রাখেন যে হচ্ছে মানে এই যে বিদ্যুৎ, বিদ্যুতের গতিপথ নিয়ে, বিদ্যুৎ কোন দিকে যাবে কোন দিক থেকে আসবে, এই সব বিষয় নিয়ে তারা একটা কাজ করেছে, যেটার কারণে তারা পদার্থবিদ্যায় পুরস্কার পেয়েছে। আচ্ছা, পরে আসি হচ্ছে রসায়নে। রসায়নে দেখেন, সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর এম ইয়াগি, এই 3জন পেয়েছেন। তাদের কাজ কি? তাদের কাজ ছিল হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, সেটা তারা উদ্ভাবন করেছেন এবং উন্নয়নও করেছেন। আচ্ছা, উদ্ভাবন মানে কি? উদ্ভাবন মানে হচ্ছে আবিষ্কার করা। মানে আবিষ্কার আর উদ্ভাবনের একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ধরেন, আপনি কোনো কিছু খুঁজে পেলেন, সেটা হবে আবিষ্কার, আর আপনি যদি কোনো কিছু বানিয়ে থাকেন, সেটা হবে উদ্ভাবন। বুঝতে পেরেছি? তো এই 3জন ব্যক্তি, যে সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, দেন ওমর এম ইয়াগি, এই 3জন হচ্ছে নতুন করে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কটা বানিয়েছে, এবং বানানোর পরে তারা হচ্ছে এটা আরো উন্নয়ন সাধন করেছে। তো তাই তাদেরকে রসায়ন বিদ্যায় হচ্ছে অনেক বড় মানে অবদানকারী হিসেবে ধরা হয়, এবং ধরা হয়ে তাদেরকে নোবেল প্রাইজও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আসি মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞানে। তো চিকিৎসা বিজ্ঞানে কারা কারা? মেরি ই ব্রাঙ্কাও। আচ্ছা, এখানে একটা ক্ল্যারিফিকেশন দেই, যে যাদের নামের শেষে যে এম ডট দেখছেন, এম ডট তারপর ই ডট, এগুলো হচ্ছে তাদের নাম আরো বড়। তো এত বড় করে আপনাদের নাম শেখার দরকার নাই, এই জন্য ছোট করে নাম শিখতে এখানে সংক্ষেপে জাস্ট ক্যাপ মানে ফার্স্ট লেটারটাকে অ্যাব্রিভিয়েট করা হয়েছে। তো ইলাবোরেট করলে আরো বড় নাম হবে, এতটুকু আপনাদের দরকার নেই। আচ্ছা, তো ম্যারি ব্রাঙ্কাও, ফ্রেড র্যামসডেল, সিমন সাকাগুচি, এই 3জন হচ্ছে মানুষের পেরিফেরাল ইমিউন সহনশীলতা নিয়ে কাজ করেছে। আচ্ছা, এটা ইনশাল্লাহ আপনারা ক্লাস 8-এ বুঝতে পারবেন যে এই পেরিফেরাল ইমিউন জিনিসটা কি। তো
আমি হালকা পাতলা একটা ধারণা দিই, সেটা হচ্ছে মানে একটা জিনিস আছে যেটা সেন্ট্রাল আর একটা জিনিস আছে যেটা পেরিফেরাল। তো কেন্দ্রীয় জিনিসপত্র মানে বাদ রেখে বাকি চারপাশের যেসব জিনিসপত্র মানুষের ইমিউন টলারেন্স মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে পারেন, তো এই চারপাশের জিনিসপত্র যেগুলো হচ্ছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তো সেগুলো ঠিক কতটুকু মানে বাইরের প্রবলেমসের প্রতি কতটুকু সহনশীল সেটা নিয়ে এই তিনজন লোক কাজ করেছেন, এবং এরপরে তারা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন। আচ্ছা, তারপরে আসি যে সাহিত্য। তো সাহিত্যে হচ্ছে পেয়েছেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে লাসলো ক্রাজনা হরকাই। অনেক বড় নাম, এবং তার নামের বানান ইংরেজিতে যদি দেখেন খুবই উইয়ার্ড একটা বানান। আচ্ছা, তো লাসলো ক্রাজনা হরকাই এই লোক কি করেছেন, তিনি হচ্ছে মানবিক ভয় সংকট ও শিল্পের শক্তি নিয়ে তার অপোক্যালিপটিক ধাঁচের, সরি আপনাদেরকে দেখতে গিয়ে আমি লেখায় দেখতে পাচ্ছি না, আচ্ছা, অপোক্যালিপটিক ধাঁচের সাহিত্যকর্ম। আচ্ছা, সাহিত্যের বিষয় হচ্ছে বিশাল বিষয়। সেটা নিয়ে ধরেন আমরা যারা ছোটবেলা থেকে গল্পের বই টুকটাক পড়ি, আমরা হয়তো কিছু জিনিস বুঝতে পারি, কিন্তু বেশিরভাগ জিনিস বোঝার জন্যই যে সাহিত্যিক মানুষরা আছেন, যারা হচ্ছে সাহিত্য নিয়ে কাজকর্ম করেন, সাহিত্যের বিভিন্ন বিষয় আবিষ্কার করেন নতুন করে, তার একটা ধাঁচ, বা ধাঁচ বলতে আসলে ধারা বোঝায়, তো সাহিত্যকর্মের অপোক্যালিপটিক ধাঁচ সেটা আসলে কি সেটা আমার জানা নাই। কোনো একটা ধারা হবে যেই ধারা দিয়ে তিনি সাহিত্যের নতুন দিক উন্মোচন করেছেন, এবং এই জন্যই তাকে নোবেল প্রাইজ দেয়া হয়। আচ্ছা, তারপরে আসি শান্তিতে। তো শান্তির বিষয়টা কি, নোবেল প্রাইজ ধরেন, আমি তো যে বললাম যে ঠিক 11 বছর আগে আপনাদের জায়গায় ছিলাম। তো শান্তিতে যারা যারা নোবেল পেয়েছে, আপনাদের আগেও আমি যাদেরকে পড়িয়েছি, শান্তিতে মানে প্রথমে মাথায় আসে আচ্ছা এরা মনে হয় যে আহ, দুইটা মানুষের মধ্যে বা দুইটা দেশের মধ্যে বা দুইটা যে কোনো একটা অংশ, দুই অংশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা হতে পারে আপনি রাজনীতির কোনো কিছু করেছেন, টাকা পয়সার কিছু করেছেন, তারপরে আহ, সীমানা নিয়ে কিছু করেছেন, অনেক কিছু হতে পারে। মানে মেইনলি আপনার কাজ হবে মানুষ কেন্দ্রিক, মানে মানুষের কি বলবো, ধরেন মানুষের একটা অবস্থার উন্নতি হতে পারে, সেটা হতে পারে তার টাকা পয়সা, মন মানসিকতা, বা হচ্ছে কোনো ঝগড়া বিবাদ থেকে তাকে ফিরিয়ে আনা, এমন অনেক কিছু। তো এই লোক মারিয়া, সরি লোক না, এই মহিলা মারিয়া করিনা মাচাদো, তিনি কি করেছেন, ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা একটা টেরিটরি, সেই টেরিটরির গণতান্ত্রিক অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সংগ্রামী ছিলেন। আচ্ছা, রাফসান কি নিয়ে হাসছো? পিসের ওই কি বলেন নামটা নিয়ে বলছি। ও আচ্ছা, মারিনা ঘুরিনা। ও মারিয়া খুশি না? আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বললাম, তো তিনি মেইনলি কি নিয়ে কাজ করেছেন, মানে গণতন্ত্র নিয়ে। তো ভেনিজুয়েলা যেমন গণতন্ত্রে যখন বড় হবা, বা ধরো তোমাদের যদি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ইন্টারেস্ট থাকে, তখন দেখবা কি যে মানে ধরো আমাদের দেশে কি, আমাদের দেশে আমরা গণতন্ত্র চর্চা করি না, যে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। যদিও গণতন্ত্র ঠিক মতো চর্চা হয় না আমাদের দেশের, গণতন্ত্রটাকে কাইন্ড অফ রাজতন্ত্র মনে হয়। যেমন কেন রাজতন্ত্র মনে হয়, ধরো শেখ মুজিব আগে পলিটিক্স করতেন, আচ্ছা তাহলে এখন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা করবেন। আগে তারেক জিয়া করতেন, আচ্ছা তাহলে তারেক জিয়া যাওয়ার পরে খালেদা জিয়া করছেন, তারপর খালেদা জিয়া করতেন, এখন খালেদা জিয়া বুড়া হয়ে যাওয়ায় তার ছেলে তারেক রহমান করছেন, এরকম। তো রাজতন্ত্র, রাজতন্ত্র আসলে আরেকটা ভিন্ন ব্যাপার। এখানে হচ্ছে রাজার পরিবার যে থাকে, সেই পরিবারেই হচ্ছে ক্ষমতা পাস ডাউন হবে, বাট আমাদের দেশে হচ্ছে একটু কমপ্লেক্স রাজতন্ত্র, যেটাকে আমরা গণতন্ত্রের ছায়ার ঢেকে রাখি। আচ্ছা, এইসব কথা বাদ, তো গণতন্ত্র নিয়ে বলছিলাম যে গণতন্ত্র আসলে বিভিন্ন রকম হয়। তো ভেনিজুয়েলাতে যে সিস্টেমটা চলছিল যে আচ্ছা ওরা ওই যে আমাদের মতো যে গণতন্ত্র বলেছে বলেছে, কিন্তু আসলে
গণতন্ত্র হয়েও যে গণতন্ত্রের আদলে ওদের অন্য একটা তন্ত্র চলছিল, যেটার কারণে রাজনীতিতে খুবই মানে অস্থিরতা দেখা যায়। পরে এই মারিয়া করিনা মাচাদো উনি হচ্ছে একটা পরিবর্তন আনলেন, যেই পরিবর্তন সেই দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে, এবং এই জন্য তার এই অবদানকে ঘিরে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। আচ্ছা, শেষমেশ আসি হচ্ছে অর্থনীতিতে। অর্থনীতিতে তিনজন পেয়েছেন, তারা হচ্ছে জোয়েল মুকির, ফিলিপ আগিও অ্যান্ড পিটার হাইউইট। তো তারা কিসে নিয়ে কিসের উপর কাজ করেছেন? প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধি এবং সৃজনমূলক ধ্বংসতত্ত্ব। আচ্ছা, এটা এটা নিয়ে আমি ধরেন মোটামুটি জানি, কারণ এটা হচ্ছে আমার ফিল্ডের কথাবার্তা। এটা নিয়ে আমি কিছুদিন আগে শুনেছিলাম। তো এই যে প্রযুক্তিগত অগ্রগতি, এটা মনে হচ্ছে না যে আচ্ছা এখনকার প্রযুক্তিগত অগ্রগতি না। এই তিনজন ব্যক্তি তারা হচ্ছে বহু আগে, অনেক আগে, সেটা হচ্ছে আহ মানে আমাদের দাদারাও তখন জন্মায়নি, এই 18 শতকের দিকে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, যে মানে এই ইংল্যান্ড যেটা ওইদিকে, ইউরোপের ওদিকে হচ্ছে একটা মানে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে থাকে। তো সেই সময়ে অর্থনৈতিক কার্যকলাপে কেমন অগ্রগতি আসলো, নাকি হচ্ছে মানে সেটা হচ্ছে নিচের দিকে গেল, ক্ষতি আসলো না লাভ আসলো, সেখান থেকে কেমন মানে অবস্থা পরিবর্তন হয়েছে, সেই বিষয়ে তারা গবেষণা শুরু করলো। তো সেখান থেকে তারা দেখলো যে আচ্ছা, ওই টাইমের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা এতই দীর্ঘমেয়াদী ছিল যে এখন একবিংশ শতাব্দী, 18 শতক থেকে শুরু হয়ে এখনো সেটার ফল আমরা ভোগ করছি। তো সেটার মাধ্যমে যে অর্থনৈতিক বৃদ্ধি হলো, যেমন ইউরোপের ওই দিকের মানুষরা অনেক বেশি টাকার মালিক হয়ে গেল। আপনারা জানেন যে ওদের হাতে অনেক টাকা পয়সা, ওরা অনেক বড়লোক, ধনী দেশ, ধনী মহাদেশ। সেই তুলনায় আমাদের এদিকের মানুষরা বা আমাদের এদিকের দেশটা অত ধনী না। তো এটা ছিল আবার কি ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, বা বাংলাতে বলে সৃজনমূলক ধ্বংস। তো যে কোনো মানে কিছুর, আমি যখন এইখানে বলছিলাম যে এইসব আবিষ্কারের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যে কোনো বিষয় বলি, আপনি মানুষ বলেন বা বস্তু বলেন, সবকিছুর আসলে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো খারাপ দিকগুলা কি সেটা নিয়েও তারা কাজ করেছে, যে এইগুলো থেকে উৎপন্ন কি কি মানে নেগেটিভ অ্যাসপেক্ট আছে যেটা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে। তো সেটার উপর তারা একটা তত্ত্ব দিয়েছেন। আচ্ছা, তত্ত্ব কি সেই জিনিসটা আপনারা ইনশাল্লাহ ক্লাস 7-এ উঠলেই বুঝতে পারবেন। তো তত্ত্ব মূলত হচ্ছে একটা ধারণা। ধারণা যখন বিজ্ঞানীরা দিয়ে থাকেন যে আচ্ছা আমরা এটা ভাবছি, এটা হচ্ছে আমাদের কথা। তো পরে দেখা যায় যে তারা সেটার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাদের কথাটাকে তারা তত্ত্ব হিসেবে বা থিওরি হিসেবে দিয়ে দেয়, যে হ্যাঁ, আমরা যতটুকু প্রমাণ টমাণ পেলাম, আমাদের মনে হয় আমাদের এই কথাটা বা আমাদের এই স্টেটমেন্টটা সত্যি। তো ওটাকে হচ্ছে তত্ত্ব বলে। আচ্ছা, অনেক কথা বললাম। এত কথা হচ্ছে জাস্ট এটার জন্য যেন আপনারা এইসব বিষয়ে চিন্তা করতে পারেন। চিন্তা করলে দেখবেন হচ্ছে মানে টার্মগুলো ভুলে গেলেও কিছু না কিছু আপনাদের মাথায় থাকবে যে আচ্ছা এটা একটা ছিল। যেমন আমি এটাতে বলেছিলাম যে কোয়ান্টাম টানেলিং, শক্তির কোয়ান্টাইজেশন, এখানে কোনো কিছুই না। জাস্ট মনে রাখবেন যে ইলেকট্রিসিটির রাস্তা কোন দিকে যাচ্ছে। তারপরে এখানে ছিল হচ্ছে মেটালিক অর্গানিক ফ্রেমওয়ার্ক বানানো হলো এবং পরে আবার ডেভেলপ করা হলো। আচ্ছা, এখানে একটু একটু বলে দিই, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, মেটাল হচ্ছে মানে যেটা জড়বস্তু নিয়ে কথাবার্তা, আর অর্গানিক হচ্ছে জীব নিয়ে কথাবার্তা। তো জড়বস্তু এবং জীবের একটা সমন্বয় ঘটিয়ে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি মানে? ফ্রেমওয়ার্ক হচ্ছে ধরেন একটা ধারা যেটার ওপর কাজ করা হয়, তো সেটাকে ফ্রেমওয়ার্ক বলে ইংরেজিতে। তো সেটা তারা বানিয়েছে। আচ্ছা, পরেরটা তো বললাম যে কেন্দ্রীয় না, কেন্দ্রের বাইরে গিয়ে চারপাশের আমাদের প্রতিরোধ ক্ষমতা নিয়ে কাজ করেছে। এরপরটা হচ্ছে সাহিত্যের একটা ধারা, যেটাকে হচ্ছে বলে অপোক্যালিপটিক ধাঁচ, সেটা নিয়ে কাজ করেছে। এবং সেটাতে মানে বিষয়বস্তু কি ছিল? ভয়, সংকট
এবং শিল্পের শক্তি। সংকট মানে কি? অভাব। যেমন এই জিনিস দুইটা, ভয় আর সংকট, আপনার যদি ভয় থাকে তাহলে দেখবেন যে ভয়টা আসলে কেন হয়, কারণ কোনো কিছুর একটা সংকট থাকে। যেমন ধরেন আমি যদি বলি, ছোটবেলায় আমার হচ্ছে অন্ধকারে আমি অনেক ভয় পেতাম। তো অন্ধকারে ভয় পেতাম কেন? কিসের সংকট মানে বোধ করতাম? আলোর সংকট বোধ করতাম। এর জন্য আমার অন্ধকারে ভয় লাগতো। তো কোনো না কোনো ভয় আর সংকট হচ্ছে একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারপরে শিল্পের শক্তি। শিল্পের শক্তিকে সবচেয়ে বেশি ভয় পায় কারা জানেন? এই যে এখন এআই এর কথা শুনছেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে মানুষের মানে অনেক কিছু নিয়ে অনেক ভয় তৈরি হয়। যেমন ধরেন খেটে খাওয়া মানুষ যারা যারা কম্পিউটার রিলেটেড কাজ করতো, ওদের মনে হবে যে হ্যাঁ এখন তো এআই কে একটা ইনপুট দিয়ে দিলে ও ওর মতো সব কাজ করতে পারে, আমাদের আর ভাত কই থাকবে। তো এরকম এইসব মানবিক এই অ্যাসপেক্টস গুলা নিয়ে সাহিত্যের একটা নতুন ধারা নিয়ে কাজ করেছেন লাসলো ক্লাজনা হারকাই। তারপরে তাকে নোবেল দিয়ে দেওয়া হয়। শান্তির কথা বললাম যে ভেনিজুয়েলার গণতন্ত্র নিয়ে কাজ করায়। তারপরে হচ্ছে ইকোনমিক্স নিয়ে বললাম। ইকোনমিক্স নিয়ে কি করেছে, যে অনেক আগের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা প্রযুক্তিগত অগ্রগতি, সেটার পরে হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কি কি উন্নয়ন হয়েছে এবং নতুন করে সৃজনমূলক ধ্বংস, যে মানে ক্রিয়েটিভ ওয়েতে কি কি খারাপ জিনিস বা ডিস্ট্রাকশন আসতে পারে, সেটার উপর তারা একটা তত্ত্ব দেয়, তাদেরকে ইকোনমিক্সে নোবেল দেওয়া হয়। আচ্ছা, আপনাদের যেটা লাগবে, অবদানটা শিখবেন। অবদান এত বড় বড় ওয়ার্ড শেখা লাগবে না, কিওয়ার্ডস দিয়ে মনে রাখবেন। আর এইখানে আহ, যে কোনো একটা নাম মনে রাখবেন। সেটা মানে একটা নাম বলতে এই তিন ব্যক্তির মধ্যে একটা নাম না। ধরেন এখানে হচ্ছে মিশেল দেবোরে, আপনারা মিশেল মনে রাখবেন। এখানে জন জন দুইটা আছে, দুইটা জনকে জেনারেলাইজ করে ফেলবেন না, ক্লার্ক মার্টিনিস এটা দিয়ে মনে রাখবেন। তারপরে কেমিস্ট্রিতে সুসুম সরি সুসুমু কিতাগাওয়া। তারপরে এখানে হচ্ছে কিতাগাওয়া মনে রাখবেন, রবসন মনে রাখবেন, ইয়াগি মনে রাখবেন। মেডিসিনে হচ্ছে মেরি ব্রাঙ্কাও, পুরোটা লাগবে না, মেরি মনে রাখবেন। এখানে হচ্ছে ফ্রেড রামসডেলের ক্ষেত্রে, এখন র্যামসডেল আসলে মনে রাখা উচিত কারণ ফ্রেড দিয়ে অনেক মানুষের নাম হয়, তো চেষ্টা করবেন র্যামসডেল মনে রাখার। সিমন সাকাগুচি, এখানে সাকাগুচিটা মনে রাখবেন। এখানে ক্রাজনা হরকাই, এটা হচ্ছে পুরোটা একটা নাম, তো কষ্ট করার দরকার নাই, এই লাসলো মনে রাখবেন। তারপর এখানে মারিয়া মনে রাখলেই হবে। তারপর এখানে হচ্ছে জোয়েল মনে রাখবেন, ফিলিপ আর হচ্ছে পিটার। এই তো শেষ এই স্লাইড। আমরা নেক্সট স্লাইডে মুভ করি। আচ্ছা, এটা হচ্ছে স্বাধীনতা পদক, স্বাধীনতা পদকের ছবি এটা। আমরা এখন এগুলো নিয়ে পড়বো। আচ্ছা, তো স্বাধীনতা পুরস্কার 2025, যেমনটা আপনারা নোবেলের ক্ষেত্রে পড়েছেন এই ক্ষেত্রেও পড়তে হবে। কারণ মানে প্রত্যেক বছরই এইসব পুরস্কার দেয়া হয় এবং পুরস্কার দেওয়ার পাশাপাশি সেগুলো আমাদের মতো যারা ভর্তি যোদ্ধা থাকে তাদের উপর দিয়ে আসলে বুলডোজার যায়, কিছু করার নাই। আমাদের মানে ব্রেইনটাকে দেখায়, মানে পরীক্ষা করে দেখে আসলে যে কোনো ভর্তি যুদ্ধ সিস্টেম, যে কতটুকু ব্রেইন ক্যাপাসিটি থাকে, এরা কতটুকু চাপ নিতে পারবে। তো এই যে আপনারা এত এত মুখস্থ করে পরীক্ষা দেন কেন? আপনাদের এটা প্রমাণ করতে যে হ্যাঁ আমরা অনেক চাপ নিতে পারি এবং আমরা ক্যাডেট কলেজে পড়ার জন্য যোগ্য, আর কিছুই না। আচ্ছা চলেন আসি আমরা এখন স্বাধীনতা পুরস্কারে। তো এখানে সবগুলোই হচ্ছে মরণোত্তর, শুধু শিক্ষা ও গবেষণা এই এই পুরস্কার যিনি পেয়েছেন তিনি এখনো বেঁচে আছেন। তার নাম হচ্ছে বদরুদ্দিন মোহাম্মদ উমর। তিনি বাদে বাকি স্বাধীনতা পুরস্কার যাদেরকে দেওয়া হচ্ছে তারা এখন এই দুনিয়াতে আর নেই। আচ্ছা, প্রতিবাদী নেই, তারুণ্য। জি জুনায়েদ বলেন। তার ওখানে তো লেখা আছে যে 25 সালে যারা স্বাধীনতা পুরস্কার পাইছে, এরা হ্যাঁ সবাই হ্যাঁ, তো 25 সালে পাইছে, তাহলে এরা কি 25 সালে মারা গেছে? না না, 25 সালে, আচ্ছা আমি এটার কাহিনী একটু বলি। সেটা হচ্ছে ধরো প্রত্যেক বছর তো হচ্ছে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তো কি করে, বিভিন্ন ক্যাটাগরিতে খুঁজে যে আচ্ছা এই বছর আমি কাকে এই ক্যাটাগরিতে দিতে পারি। তো
এই মানে গবেষণার কাজ তো ধরো চলমান। এই লোকদের আগে অনেকে হচ্ছে অনেক কিছু নিয়ে অনেক বড় বড় কাজ করে গিয়েছেন, অনেক অবদান রেখেছেন। তো তখন যারা পুরস্কারের জন্য ব্যক্তিবর্গ সিলেকশন করছিলেন, তাদের মনে হয়েছে যে আচ্ছা অমুক লোকটা যোগ্য, তাকে এই ক্যাটাগরিতে আমি পুরস্কার দিই। কিন্তু পরের বার ধরো এই লোকটাকে দিয়ে দেওয়া হয়েছে, পরের বার এর ক্ষেত্রে আরো অনেকে বাকি আছে, তাদেরকে নিয়ে আরো গবেষণা চলেছে। যেমন আমি যদি বলি যে প্রতিবাদী তারুণ্য, এখানে আবরার ফাহাদ ভাইকে দেয়া হয়। তো আবরার ফাহাদের আগে প্রতিবাদী তারুণ্য কি আর কেউ ছিল না? অবশ্যই ছিলেন। তো এই ক্যাটাগরিতে কয়েকটা সালে দেয়া হয় নাই। 2025 সালে যেহেতু হচ্ছে 2024-এ একটা বিশাল আন্দোলন হয়, এবং বলা হয় যে 24-এর আন্দোলনে আবরার ফাহাদ ভাইকে অনেক বড় একটা ক্রেডিট দেওয়া হয়, কারণ তিনি হচ্ছে বুয়েটে আহ, একটা প্রতিবাদী অবস্থা তৈরি করে গিয়েছিলেন, এবং তার মৃত্যুর মাধ্যমে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, এরকম অনেক কিছু। তো এই ক্যাটাগরিটা নতুন করে দেয়া হয়েছে। তো এর পরের বার হয়তো ধরো প্রতিবাদী তারুণ্য যারা ছিলেন 2024-এ জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে কেউ একটা হবে। তাদের মধ্যে হয়তো ধরো যারা এই আন্দোলনের ডাক দিয়েছিলেন, তারা কেউ হবে, হয়তো মারা যায়নি, বেঁচে আছেন এখনো, এমন কেউ। তো এগুলো হচ্ছে যারা এইসব পুরস্কার মানে সিলেকশন করে যে কাদেরকে দেয়া হবে, তাদের উপর নির্ভর করে। তারা বিভিন্ন গবেষণা টবেষণা করেন যে এই ক্যাটাগরির সবকিছু তারা ফুলফিল করছে কিনা, তাদেরকে এই বছর দেয়া যায় কিনা। এই বছর মানে চলমান ঘটনা অনুযায়ী তারা যোগ্য কিনা, সেইভাবে সিলেক্ট করা হয়। দেখবা তোমরা হচ্ছে অনেক কবি পরিচিতি পড়বা, যে এরকম মরণোত্তর 21শে পদক। তো এই মরণোত্তরটা বলতে এটা বোঝায় যে মারা যাওয়ার পরে তাদেরকে ওই পুরস্কার দেয়া হয়েছে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে মিস মরে টরে গেল, এবার তাহলে পুরস্কার দিয়ে লাভ কি? কোনো লাভ নাই। জাস্ট একটা সম্মাননা, যে মানে দেশের মানুষ বা হচ্ছে দেশের বাইরের মানুষ তাদেরকে মনে রাখছে। যে কীর্তিমানের মৃত্যু নাই, কথা আছে না, এরকম, যে তারা ধরো ইতিহাসের পাতায় সবসময় তাদের নাম লেখা থাকবে, এই আর কি। আচ্ছা, প্রথমে এই প্রতিবাদী তারুণ্য নিয়ে বললাম, আবরার ফাহাদ খুবই পরিচিত একটা নাম, সবাই কম বেশি চিনে থাকি। তারপরে হচ্ছে শিক্ষা গবেষণাতে বদরুদ্দীন মোহাম্মদ ওমর, তার কাজ শিক্ষা এবং গবেষণা নিয়ে ছিল, এই জন্য তাকে এই ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি, মোহাম্মদ মাহবুবুল হক খান আজম খান, তার মানে সার্টিফাইড নাম হচ্ছে এটা, কিন্তু তাকে আজম খান হিসেবে সবাই চেনেন। তো এই জন্য তাকে এখানে ব্র্যাকেটে আজম খান বলা হয়েছে। তারপর সমাজসেবা, স্যার ফজলে হাসান আবেদ, ইনার নামও তোমরা শুনে থাকবে হয়তো, যে ব্র্যাক ইউনিভার্সিটি যেটা ধরো আম, আহ, হ্যাঁ চেনোই তো তোমরা, ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের স্বনামধন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটি, উনি হচ্ছে সেটার প্রতিষ্ঠাতা। তো তাকে সমাজসেবক হিসেবে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়, স্বাধীনতা পদকের, সরি স্বাধীনতা পুরস্কারের। কেন দেওয়া হয় সমাজসেবক কেন? তিনি শুধু ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন এমন না, তার আরো অনেক সমাজ সেবামূলক কাজকর্ম আছেন। তিনি মানে অনেক সম্পত্তির মালিক ছিলেন, এবং যেই কারণে তিনি হচ্ছে সেগুলো কন্ট্রিবিউট করে যেতে পেরেছেন। আচ্ছা, তারপর নভেরা আহমেদ। নভেরা আহমেদের নাম তোমরা কম বেশি শুনে থাকবে, যারা হচ্ছে জিকেতে পড়েছো, এই নিয়ে ভাস্কর্য নিয়ে। ভাস্কর ছিলেন তিনি একজন। তো সংস্কৃতিতে তার নাম, কারণ তিনি ভাস্কর্য নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের দুইটা মানে ফেমাস ভাস্কর্য উনি নিজে সেটার ভাস্কর ছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে মীর আব্দুস শুকর আল মাহমুদ, তাকে আমি চিনি না, এই জন্য বলতে পারছি না সাহিত্যে ঠিক কী অবদান, কিন্তু সাহিত্য বিষয়ক অবদান বলেই তাকে সাহিত্যের ওপর মরণোত্তর দেওয়া হয়েছে। তারপর আরেকজন হচ্ছে জামাল নজরুল ইসলাম। জামাল নজরুল ইসলামের ঠিক কী অবদান জানি না, কিন্তু অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত, এই জন্য তাকে এই বিষয়ে স্বাধীনতা পদক দেয়া হয়েছে। আচ্ছা, তো গেল এখানে হচ্ছে তোমাদের জন্য আমার যেটা সাজেশন থাকবে, যেমন সব ব্যক্তিরাই হয়তো মানে এই কালে কারেন্ট অ্যাফেয়ার্সে বা এই সময়ে হচ্ছে খুবই মেনশনেবল ক্যারেক্টার। কিন্তু মেনশনেবলের মধ্যেও ধরো আরো মেনশনেবল কারা? আরো মেনশনেবল হচ্ছে আবরার ফাহাদ ভাই, স্যার ফজলে হাসান আবেদ,
আবরার ফাহাদ ভাই মেনশনেবল, কারণ 2024-এর আন্দোলনের পরে আরো অনেক ঘটনাবলী হয়েছে যেটার কারণে উনি মেনশনেবল। ফজলে হাসান আবেদ স্যার উনি কেন মেনশনেবল, তার কারণ হচ্ছে মাঝখানে একটা আহ, মানে আলোড়ন সৃষ্টি হয়েছিল যে ব্র্যাকের নাম মানে পরিবর্তন করে আবেদ ইউনিভার্সিটি করবে। তো সেটার কারণে, যদিও একটা ফান, সবাই হচ্ছে মিম বানিয়ে ফেলেছিল ফেসবুকে, গণমাধ্যমে, কিন্তু যেহেতু আলোচনায়, তো এই ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ। নভের আহমেদের ভাস্কর্য নিয়ে কথাবার্তা হয়েছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এখন সবগুলাই পড়বা, এই তিনটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই আমরা। আচ্ছা, এখানে আহ, যেহেতু আমাদের টপিক ছিল হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক এবং অন্যান্য সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে, তো সেখানে বাংলাদেশের বাইরেও আরো অনেক কথাবার্তা উঠে এসেছে। তো দেখো, প্রথমে আসি হচ্ছে যে সৌদি আরব বিশ্বের প্রথমবারের মতন রোবোটিক হার্ট ট্রান্সপ্লান্ট করে। আচ্ছা, এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার ল্যাপটপে কেন যেন ঔকার ওঠে না। মানে আমি যতই ধরো ঔকার দেওয়ার চেষ্টা করি, ঔকার ওঠে না। সবসময় ঔকারটাকে একার দিয়ে দেয়, মানে এই যে এই বস্তুটা, এই দিকের এই মাত্রাটা কেন যেন আমার ল্যাপটপে ইনপুটই নেয় না। তা আই ভেরি সরি, এই জন্য এই সৌদি আরবকে তোমাদের সৌদি আরব দেখতে হচ্ছে, বাট এখানে এটা কারেক্ট। ওকে, তো সৌদি আরব কি করলো, তারা হচ্ছে রোবোটিক হার্ট ট্রান্সপ্লান্ট করে। রোবোটিক হার্ট ট্রান্সপ্লান্ট কি, মানে হচ্ছে মানুষের যে হার্ট ছিল সেইটা ধরো ট্রান্সপ্লান্ট করা মানে হচ্ছে ওই হার্টটাকে বের করে আরেকটা হার্ট মানে ওখানে রিপ্লেস করা বা প্রতিস্থাপন করা। তো এটা এবার কি করেছে সৌদি আরবিয়া, তারা রোবটের মাধ্যমে করেছে। অ্যান্ড এটাই তো, এইটা হচ্ছে বিশ্বের প্রথমবার করলো তারা, তো এই জন্য এটা খুবই মেনশনেবল জিনিস। তারপর হচ্ছে এখানে প্রশ্ন কেমন আসতে পারে জানো, প্রশ্ন আসবে এরকম করে যে বিশ্বের প্রথমবারের মতন রোবোটিক হার্ট ট্রান্সপ্ল্যান্ট করে কোন দেশ? উত্তর হবে সৌদি আরব। আচ্ছা, এরপরটা, ভারত পাকিস্তানের ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 2 জুলাই 1972। আচ্ছা, এখানে আই এম রিলি ভেরি সরি, এখানে এটার বাংলা ইনপুট কেন নেয় নাই জানি না। 1972, 1972 মানে হচ্ছে 1972। আচ্ছা, তারপরে সিমলা চুক্তি নিয়ে কেন এখন আপনার, মিস আপনি তো বলেছিলেন সাম্প্রতিক বিষয়াবলী পড়াবেন। এখন সাম্প্রতিক বিষয়াবলী কি হয়, ধরো ভারত পাকিস্তান বা বাংলাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তান, আমরা হচ্ছি খুবই হিটেড উপমহাদেশ। আমাদের 2 দিন পরে পরে আমরা ঝগড়াঝাটি করি একজন আরেকজনের সাথে, এবং এই চুক্তি স্বাক্ষরিত অনেক আগে হওয়া সত্ত্বেও এই কথাগুলো নিয়ে পরে আবার কথা হয়। কথাগুলো নিয়ে আবার কথা হয় কেন? কারণ হচ্ছে ঝগড়া করে মানুষ কেন? ঝগড়া করে যখন কেউ একজন নিয়ম বহির্ভূত হয়। নিয়ম বহির্ভূত হয়ে ভারত বা পাকিস্তান ঝামেলা করে, ঝামেলা করার পরে ওই আগে যে একটা চুক্তি স্বাক্ষর করা ছিল সেটা নিয়ে আবার কথা হয়। তো এই জন্য সাম্প্রতিক বিষয়াবলীতে পুরনো অনেক বিষয়াবলী চলে আসে। আচ্ছা, তারপরে আসি, ভারত পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি হয় 1960 সালে, একই কারণে এটা আবার পড়বা। তারপর হচ্ছে চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান J-36। আচ্ছা, বিমান, যুদ্ধ বিমানের এরকম প্রজন্ম আসে, যেমন আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি না, যেমন এখন কোনটা ব্যবহার করি আমরা, যে এই তোর ফোনে কি 4G নেটওয়ার্ক আসে না 3G, এটা বলি না আমরা? বলি তো, এতটুকু তো বড় হয়েছো তোমরা আই গেস। আচ্ছা, তো ফোনের বা সিমের যে 3G 4G নেটওয়ার্ক, এটা কেন? এই জিটা মানে হচ্ছে প্রজন্ম, যেটাকে ইংরেজিতে বলে জেনারেশন, 4th জেনারেশন 5th জেনারেশন। এই ফোনের সিম কার্ডের মতো যুদ্ধ বিমানের ক্ষেত্রে এরকম প্রজন্ম বা জেনারেশন আছে, মানে হচ্ছে এক যুগ থেকে পরের যুগে আরো বেশি উন্নত হয়েছে। তো চীন দেশের ক্ষেত্রে বা চায়নার ক্ষেত্রে তারা এখন J-36 নামে একটা নতুন যুদ্ধ বিমান নামায়, সেটা হচ্ছে 6th জেনারেশনের। আচ্ছা, গাজায় যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় কবে? 15 জানুয়ারি 2025 সালে। এটা এখন গাজা নিয়ে তো আমার কথা বলা লাগবে না, তো তোমরা জানোই কেন এটা নিয়ে কথাবার্তা চলছে। আল্লাহ সহজ করুক। আচ্ছা, তারপর হচ্ছে কার্যকর হয় কবে এই গাজার যুদ্ধবিরতি? কার্যকর কবে থেকে করা হয়? 19 জানুয়ারি 2025 থেকে।
তোমরা যেমন জেনে থাকবা, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের শপথ গ্রহণ করে মুজিবনগর, তারপর মুজিবনগর কার্যকর হয় একদিনে। প্রথমে বলা হয় এটা 10 তারিখ শপথ গ্রহণ করে, 17 তারিখ থেকে কার্যকর হয়, এমন। তো সবকিছুর ক্ষেত্রে এরকম হয়। বেশিরভাগ মানে ঘটনা এমন হয় যে যেদিন স্বাক্ষর হয় ওদিনই কার্যকর হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আগে পিছিয়ে হয়। তো তেমন হচ্ছে যুদ্ধবিরতি, গাজার যুদ্ধবিরতি যেটা। আচ্ছা, ইসরায়েল গাজার ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় 2 মার্চ। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরোধ, সরি, এটা আবার তোমাদের জন্য দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম্যাডলিন জাহাজটি 1 জুন বা 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আচ্ছা, এখানে আবার ওই আন্তর্জাতিক রাজনীতি চলে আসে। তো যেহেতু যুদ্ধ চলছে, ইসরায়েল চেষ্টা করে যে যে কোনো উপায়ে হোক গাজাতে যেন কোনো সাহায্য টাহায্য না আসে। তো তারা কি করে, তারা হচ্ছে ওই বন্ধ করে দেয় 2রা মার্চ 2025 সালের। তখন এই যে এই 2রা মার্চ যে গাজায় হচ্ছে ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়, সেটার প্রতিবাদ জানাতে ইতালি থেকে একটা জাহাজ বের হয়, যে জাহাজটার নাম হচ্ছে ম্যাডলিন। প্রশ্ন আসবে এই ম্যাডলিন নিয়ে, ডেট নিয়ে ওরকম প্রশ্ন আসার কথা না, বাট আমরা হচ্ছে কোনো মানে অ্যাক্সিডেন্ট যেন না হয় সেজন্য আমরা ডেটটাও কষ্ট করে মুখস্থ করব। এবং কোথা থেকে রওনা হয় সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে। আচ্ছা, ম্যাডলিন জাহাজটি পরিচালনায় রয়েছে আন্তর্জাতিক অলাজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। আচ্ছা, এত কিছু এখানে অলাজনক না, একটু সরি, অলাভজনক হবে মনে হয়। আচ্ছা, এখানে এত কিছু লাগবে না তোমাদের, বানান ভুল যাই হোক, মেইনলি পড়বা হচ্ছে এই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। আচ্ছা, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কি? এটা এই জাহাজদের ওপরই তাদের কার্যক্রম। এত কিছু জানার দরকার নাই, জাস্ট মনে রাখবা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। আর জাহাজের নাম কি? ম্যাডলিন। কত তারিখ? 1 জুন। কোন দেশ থেকে? ইতালির সিসিলির, ইতালি দেশ থেকে কোন শহর? সিসিলির কাতানিয়া। আচ্ছা, আর আমেরিকার হচ্ছে কিছুদিন আগে প্রেসিডেন্ট সিলেকশন হয়, কিছুদিন আগে না, বেশ অনেকদিন হয়ে গিয়েছে। সেটা কততম প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয় এবং তিনি হচ্ছে 47তম প্রেসিডেন্ট। ঠিক আছে। আচ্ছা, আজকে অনেক অনেক ইনফরমেশন। তো আহ, আপনাদেরকে ধরেন আজকে আমি পড়াচ্ছি, এরপরে যদি আমি টেস্ট নেই, আপনারা কি পারবেন টেস্টে আনসার করতে? Yes, আচ্ছা, ma'am. কেউ একজন আমাকে মেসেজ দিয়েছেন, মাত্র খেয়াল করলাম, সেটা হচ্ছে কি যেন বলেছেন, হ্যাঁ, জুম, সরি, নোবেল প্রাইজের একজনকে কত টাকা দেওয়া হয়? আচ্ছা, নোবেল প্রাইজটা আসলে টাকা হিসেবে দেয়া হয় না। যেই প্রাইজটা দেওয়া হয় সেটার যদি তুমি টাকাতে রূপান্তর করো, সেটার মূল্য নির্ধারিত হয় হচ্ছে আম, মোটামুটি 1.2 মিলিয়ন US ডলার, যেটাকে কনভার্ট করলে ধরো বাংলাদেশি টাকায় কত হয়? 1.2 মিলিয়ন মানে 10 লাখে 1 মিলিয়ন, তাহলে 1.2 মানে হচ্ছে 10, 12, আচ্ছা, 10 লাখের থেকে একটু বেশি, মানে 10.2 লাখ। আর ওদিকে টাকার গুণ করলে এটার সাথে 100, এখন ডলারের বাংলাদেশি টাকায় মূল্য কত? 120 মনে হয়, 120 বা 18। তো সেটার সাথে 118 গুণ দাও। 118 গুণ 10 লাখ, 10 লাখ ধরো, হ্যাঁ 10 লাখই ধরো, 11 লাখ ধরার দরকার নেই। তো 11 লাখের সাথে 118 গুণ দাও, যত টাকা হয় তত টাকা। বুঝেছো ইব্রার? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, এখানে বলেন, আপনাদেরকে যদি আমি পরীক্ষা নিই আপনারা কি পারবেন নাকি পারবেন না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা তাহলে, আচ্ছা, আল আবতাহি আয়াত পরে জয়েন করেছে আর রিফাত পরে জয়েন করেছে, তাই তো? আপনারা কি নতুন জয়েন করেছেন? আপনার সাথে আমার পরিচয় পর্ব হয়নি, তাই না? তারপরে নাজিয়া হক, আবরার ফাইয়াজ, অনেককে দেখতে পাচ্ছি। আপনারা তো দেরিতে জয়েন করেছেন কেন বাবুরা? মিস আমরা কোচিং এ ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের কে আমি কি বলতে পারি, আপনারা হচ্ছে এটা একটু পড়েন।
কারণ আমি পরীক্ষা নিব যে আপনারা ক্লাসে মনোযোগী কি না। ঠিক আছে? এর আগে যেগুলো করা গেছে না না এখন যেগুলো দেখছি গুলাতে জিজ্ঞেস করো এর আগে কি করেছে পারবো তোর বাচ্চারা কি করতে আর কিছু লাগে না পারবো আমি আসার আগে যেগুলো করেছেন ওগুলো একটু ছবিটা দিই আচ্ছা, কথা না বলে আপনারা একটু পড়েন, পরীক্ষাতে তো পরে পারবেন না। কেউ কি আছেন যার সবগুলো প্রশ্নের উত্তর মুখস্থ হয়ে গিয়েছে? মিস। আচ্ছা, কেউ নাই, না না, অসুবিধা নাই। পড়েন পড়েন। যদি হতো তাহলে আমি বলতাম যে আপনারা আসলে মানুষ না, রোবট। তখন বলা যেত যে হ্যাঁ, শাকিরা মিসের ক্লাসে স্যাটেলাইটের বাইরেও রোবটও থাকে, যারা হচ্ছে 2 মিনিটে সব মুখস্থ করে ফেলতে পারে। আচ্ছা, করেছেন না? আমরা এরপরে আরেকটু অন্য কিছু নিয়ে পড়ব, ঠিক আছে? হ্যাঁ, আহনাফ হ্যান্ড রেজ করেছেন। আহনাফ বলেন। হ্যাঁ আহনাফ, বলো বলো, কি প্রশ্ন? আচ্ছা, আহনাফ আর কথা বলতে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় ব্যাক করি। দেখেন, এখন আমরা পড়বো হচ্ছে এই
আর ডোনাল্ড ট্রাম্প নিয়ে আরো কিছু কথা, যে উনি আসলে কয়টা ভোট পেয়ে কোন দল থেকে কি হয়ে ইলেক্টেড হয়েছেন, এসব নিয়ে। আচ্ছা, তো আহ, ডোনাল্ড ট্রাম্পকে 312টা ভোট দেওয়া হয় ইলেকটোরাল কলেজ ভোট থেকে। তো এটা হচ্ছে ইলেকটোরাল, সরি, আচ্ছা সরি সরি, হ্যাঁ, ইলেকটোরাল কলেজটা আসলে কি? ইলেকটোরাল কলেজ হচ্ছে মানে ইউএস বা আমেরিকারই ওদের প্রেসিডেন্টকে ইলেক্ট করার জন্য, মানে নির্বাচন করার জন্য একটা গ্রুপ, যারা হচ্ছে প্রত্যেক 4 বছর পর পর বদল করা হয় যাদেরকে। তো মানে পরিবর্তন করা হয় 4 বছর পর পরে তাদের ওই গ্রুপটাকে, এবং এই 4 বছর পর পর ওই গ্রুপটা পরিবর্তিত হয় এবং তারা হচ্ছে এই প্রেসিডেন্টদেরকে নিয়ে মানে ভোট গণনা করে আর কি। তো ইলেকটোরাল কলেজের ভোটের মধ্য থেকে 312টা ভোট পায় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং তার দলের নাম হচ্ছে রিপাবলিকান, যেটার প্রতীক হচ্ছে হাতি। আচ্ছা, তারপরে আহ, তিনি হচ্ছে, আচ্ছা ওই কথা বাদ, এখন আমরা নতুন কথাতে চলে যাই। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম গোল্ডেন রুম। নির্মিতব্য মানে কি? যেটার নির্মাণ কাজ চলছে, ঠিক আছে। তো ওই কি বলে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানে হচ্ছে আকাশকে প্রোটেক্ট করার জন্য একটা সিস্টেম। তো সেটার নাম হচ্ছে গোল্ডেন রুম। তারপর যুক্তরাষ্ট্র নিয়ে আরো কিছু কথা, যে নিউ ইয়র্ক যে সিটিটা আছে সেই সিটি কি করেছে, 14 এপ্রিলকে বাংলা নববর্ষের হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানে আমাদের বাংলা ক্যালেন্ডার আর ইংরেজি ক্যালেন্ডারে দেখবেন যে বাংলা নববর্ষের প্রথম দিন যেটা মানে পহেলা বৈশাখ, সেটা প্রত্যেক বছরই 14 এপ্রিল হয়ে থাকে। তো নিউ ইয়র্কে যারা বাংলাদেশি থাকে এবং বাঙালিও যারা থাকে, তারা তো হচ্ছে বাংলা নববর্ষ উদযাপন করেন। তো এই সব মিলিয়ে নিউ ইয়র্ক কি করেছেন, তারা 14 এপ্রিলকে বাংলা নববর্ষের জন্য স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, যুক্তরাজ্য নিয়ে এখন কথাবার্তা। একটু আগে আমরা যুক্তরাষ্ট্র নিয়ে বলেছি। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে কিয়ের স্টারমার, কিয়ের স্টারমার, এবং ওখানের বর্তমান চ্যান্সেলরকে ফ্রেডরিক মার্জ। যুক্তরাজ্য নিয়ে দুটা কথা, একটা হচ্ছে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, আর বর্তমান চ্যান্সেলর হচ্ছে ফ্রেডরিক মার্জ। আচ্ছা, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর 50 বছর, আপনারা জানেন কিনা যে বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। তো এই জন্য এইবার 2025 সাল আসলে বাংলাদেশের 50 বছর পূর্তি হবে। তো এই জন্য বাংলাদেশের সদস্য পদ লাভের সুবর্ণ জয়ন্তী 17 সেপ্টেম্বর হবে, যেটা হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, সুবর্ণ জয়ন্তী মানে কি? সুবর্ণ জয়ন্তী মানেই হচ্ছে 50 বছর পূর্তি, ঠিক আছে। আচ্ছা, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস 2025 সালে বাংলাদেশে সফর করেন। তার মানে এখানে দুইটা মানে প্রশ্ন আছে। একটা প্রশ্ন এরকম হতে পারে যে জাতিসংঘের বর্তমান মহাসচিব কে, আর একটা প্রশ্ন হতে পারে যে জাতিসংঘের বর্তমান মহাসচিব আহ কত সালে বাংলাদেশে সফর করেছেন, 2025 সালে। আচ্ছা, তারপরে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি পেয়েছে বেগম রোকেয়ার সুলতান ড্রিম। সুলতান ড্রিম নামে একটা বই আছে, সেই বইটা এখন ইউনেস্কো একটা স্বীকৃতি দিয়েছে, যে স্বীকৃতির নাম হচ্ছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। এটাকে ইংরেজিতে বলে ওয়ার্ল্ড হেরিটেজ। আচ্ছা, ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়া হলো রোকেয়ার লেখা একটা বইকে, যেটার নাম সুলতান ড্রিম। তারপরে আরেকটা কথা, যে শান্তিরক্ষী মিশনে সদস্য প্রেরণার শীর্ষ দেশ নেপাল, বাংলাদেশ তৃতীয়। আপনারা জানেন যে ইউএন বা জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা কমিশন হয়, এবং সেখানে বাংলাদেশ তাদের সেনা সদস্য পাঠিয়ে থাকেন। তো সেনা সদস্য পাঠানোর সংখ্যা ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান তৃতীয়, এবং সর্বোচ্চ সেনা সদস্য পাঠিয়ে থাকে নেপাল। বুঝতে পেরেছি? আচ্ছা, জি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ইকরা ফর রেসপন্ডিং। তারপরে আন্তর্জাতিক
বুকার পুরস্কার 2025 পেয়েছেন ভারতীয় লেখিকা বানু মুস্তাক। তো বুকার একটা ইন্টারন্যাশনাল প্রাইজ, যেটা উম, এই বছর 2025 সালে ভারতের একজন লেখিকা পেয়েছেন, তার নাম বানু মুস্তাক। আর সেই বানু মুস্তাকের লেখা বইটার নাম হচ্ছে হার্ট ল্যাম্প। ঠিক আছে, তাহলে এটাও একটু পড়েন আপনারা। আচ্ছা, আপনারা পড়েছেন আশা করি। আমরা আবার পরেরটাতে যাই। আচ্ছা, এখন আসি আইসিসি 2025 ওমেন ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কথাবার্তা এবার মহিলাদের হচ্ছে বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে। তো সেটা নিয়ে এখন আমরা পড়বো। তো 2025 সালের দৃষ্টিকোণ থেকে দেখব, আয়োজক ছিল কে? ভারত। ভারত মূল হোস্ট ছিল, পাশাপাশি শ্রীলঙ্কাও কিছু ব্যাপারে সহায়তা করেছে, মানে কোনো কোনো ডেটে, কোন মানে কোনো কোনো তারিখে আর কি। তো সময়কাল বা সময়সীমা কত ছিল, কতদিন ছিল? 30 সেপ্টেম্বর শুরু হয়েছিল, 2রা নভেম্বর শেষ হয়েছে 2025 সালে। আচ্ছা, তারপরে অংশগ্রহণকারী দল মোট কয়টি? 8টি দল ছিল। ফাইনালে কারা কারা গিয়েছে? ফাইনালে গিয়েছে হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এবং
যেই দেশ হোস্ট ছিল মানে আয়োজক ছিল সেটা হচ্ছে ভারত, তারাই তাদের প্রথম মহিলা বিশ্বকাপ শিরোপা পেল। এই যে এই ট্রফিটা ফার্স্ট টাইম আইসিসি উইমেন ওয়ার্ল্ড কাপে ভারত জিতেছে। আচ্ছা, আর ফাইনালে কারা কারা লড়াই করেছিল? ফাইনালে ভারত কাদের বিরুদ্ধে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করেছে। সিরিজের সেরা খেলোয়াড়কে? সিরিজের সেরা খেলোয়াড় হচ্ছে দীপ্তি শর্মা। আর সর্বোচ্চ রান কে করেছে? সর্বোচ্চ রান করেছে লরা উলভার্ট নামে একজন। আর সর্বোচ্চ উইকেট কে নিয়েছে? তিনিও দীপ্তি শর্মা, যে সেরা খেলোয়াড় হয়েছে। তাহলে সেরা খেলোয়াড় এবং সেরা উইকেট কিপার কে? দীপ্তি শর্মা। আর সর্বোচ্চ রান কে করেছে? লরা উলভার্ট। ঠিক আছে। আচ্ছা, তারপরে পরের স্লাইডে যাই। সেটা হচ্ছে 2026 সালের ফুটবল আয়োজন নিয়ে কথাবার্তা। এটাও যখন মানে যেই সব সালে ধরেন বিশ্বকাপ হয়ে থাকলে সেটা নিয়ে প্রশ্ন আসে, আর বিশ্বকাপ যদি পরের বছর থাকে তাহলে বিশ্বকাপ, যে বিশ্বকাপ হোক সেটা ফুটবল বা ক্রিকেট, সেটা ঘিরে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে এইসব কথাবার্তা চলে আসে। তো দেখেন, ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। সেটা হচ্ছে 23তম ফুটবল বিশ্বকাপ। 2026 সালে টি-20 বিশ্বকাপ আয়োজন করবে আবার ভারত এবং শ্রীলঙ্কা। টি-20 তো ক্রিকেটের বিশ্বকাপ, এটা তো আপনারা জানেন তাই না? আচ্ছা, তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, জুনায়েদ কিছু বলছিলে। আমি বলছি আমি জানি। আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। কারণ স্যাটেলাইট 1 দেওয়া কারণ কি জানেন? মানে আমরা এখন প্রযুক্তিগতভাবে অনেক উন্নয়ন সাধন করছি। তো হয়তো খুব শীঘ্রই আমরা আরেকটা স্যাটেলাইট দেখবো আকাশে বাংলাদেশকে ঘিরে। তো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট যেটা উত্থাপিত হয়েছিল, যেটা নাম আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল, সেটা এখন বাংলাদেশ স্যাটেলাইট হিসেবে নামকরণ করা হয়েছে। আচ্ছা, তারপরে বাংলাদেশে একটা স্টারলিংক ইন্টারনেট সেবা। স্টারলিংক ইন্টারনেট সেবা হচ্ছে মানে এই সেবার পরে বাংলাদেশে মানে আরো দ্রুত গতিতে আরো সুযোগ সুবিধা সম্পন্ন আমরা ইন্টারনেট সেবা পাবো। সেটা পরীক্ষামূলকভাবে কবে চালু করা হয়? 9ই এপ্রিল। আর বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নামকরণ করা হয়, যেটার নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মানে সুন্দর করে একটা নাম দেওয়া হয় আর কি। আগে ধরেন আমরা মঙ্গল শোভাযাত্রা বলতাম, আপনারা নিউজ শুনে থাকলে দেখবেন যে হ্যাঁ, নববর্ষের শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা বলতো। কিন্তু এখন এটা নাম পাল্টে দেয়া হয়েছে কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আচ্ছা, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের বিচার সালিশ অনেক কিছু করা হয়নি, কারণ আগের সরকার যিনি ছিলেন তিনি এটার সাথে জড়িত ছিলেন। যেহেতু তার সরকারের পতন হয়েছে, এখন সেই বিষয়ে বিচার কার্যকলাপ নতুন করে করা হচ্ছে। এই জন্য এই বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। এবং আহ, এই ঘটনা ঘিরে 25শে ফেব্রুয়ারি যেহেতু এই ঘটনাটা ঘটেছিল, সেই দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে বর্তমান সরকার ঘোষণা করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ক্যাডেট কলেজ হচ্ছে সেনাবাহিনী সম্পর্কিত একটা আহ, মানে সিস্টেম। আবার অনেক বাচ্চা কাচ্চা আছে যারা হচ্ছে 2009 সালে এই পিলখানা হত্যাকাণ্ডে তাদের বাবা মা, সরি, বাবাকে হারিয়েছেন। যদিও সেই বাচ্চা কাচ্চারা এখন অনেক বড় হয়ে গেছে, এখন আর কেউ ক্যাডেট কলেজ ভর্তিচ্ছুদের সমবয়সী নয়, কিন্তু তবুও আমরা হচ্ছে এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি এবং এটা মাথায় রাখবেন। ঠিক আছে। আচ্ছা, জাতীয় শহীদ সেনা দিবস তাহলে কবে? 25শে ফেব্রুয়ারি। আচ্ছা, 8ই ফেব্রুয়ারি 2025 দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট শুরু করে। তো অপারেশন ডেভিল হান্ট সেটা কবে শুরু হয়? 8 ফেব্রুয়ারি 2025। এবং কাদের উদ্যোগে? সেটা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্যোগে। তারপরে বর্তমানে বিমস্টেক থেকে সভাপতি বাংলাদেশ। আপনারা কি জানেন বিমস্টেক কি? আচ্ছা, বিমস্টেক হচ্ছে এই যে আমাদের সমুদ্র সীমাতে আমরা বঙ্গোপসাগরকে চিনি না, এই বঙ্গোপসাগর রিলেটেড একটা কোঅপারেশন বা
সংস্থা বলতে পারেন। তো এটার ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অনেক বড় কাহিনী, এত মনে রাখা লাগবে না। যখন আপনারা এইসব ইলাবোরেশন অ্যাব্রিভিয়েশন নিয়ে পড়বেন তখন বিমস্টেকের পূর্ণরূপটা দেখে নেবেন, যেহেতু এটা আলোচনায় এসেছে। তো এটা এখানে সদস্য রাষ্ট্র কারা কারা বলি, বঙ্গোপসাগরকে ঘিরে যারা আছে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এদের হচ্ছে এই বঙ্গোপসাগরের ওপর কিছু অধিকার আছে। আচ্ছা, তো এখন বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়া আহরণ করেন বাবর আলী। তো এই এটা হচ্ছে একটা পর্বত। আপনারা জানেন যে নেপাল হচ্ছে পর্বতমালার দেশ, সেখানে এভারেস্ট আছে, এভারেস্টের সাথে এখানে একটা পর্বতচূড়া আছে, যে পর্বতচূড়ার নাম হচ্ছে অন্নপূর্ণা 1। বিভিন্ন পর্বতের মানে কিছু চূড়া থাকে, চূড়ার আলাদা করে নাম আছে, তো এই অন্নপূর্ণা হচ্ছে একটা নাম, মানে একটা অংশের নাম। সেই অংশকে প্রথম বাংলাদেশী হিসেবে আহরণ, সরি আরোহণ করে এখানে, আহ, একটু বানান ভুল হয়েছে আসলে, আরোহণ হবে, এটা আমি ঠিক করে দিব ইনশাল্লাহ, আপনারা যখন স্লাইড পাবেন বানান ঠিক করে পেয়ে যাবেন। আরোহণ হবে, আরোহণ মানে পর্বতে উপরে ওঠা আর কি। তো আরোহণ করেন কি বাবর আলী, ঠিক আছে। এই তো, এই হচ্ছে কথা। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে আস্ক মি এনিথিং। আপনাদের আমার আম, কাছে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। কোনো প্রশ্ন নাই? উমা, কারোই কোনো প্রশ্ন নাই? আমি শুরুর দিকে গুলো পাই না একটু। শুরুর দিকে এগুলো পাও নাই? আচ্ছা, যদি রেকর্ড, যখন রেকর্ড দেখবা তখন করে নিও ইনশাআল্লাহ। ম্যাম, নেটোর কাজ কি? ন্যাটোর কাজ হচ্ছে মানে ওদের যেই মেম্বার স্টেটস আছে, মানে এটার ফুল ফর্ম যেটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো ওই ওই অংশটা জুড়ে তারা হচ্ছে তাদের যে সদস্য, মনে হয় বর্তমান সদস্য 32টা আর কি। তো তারা তাদের মেম্বারদের মধ্যে শান্তি রক্ষার চেষ্টা করে। তো মেইনলি এটা ধরো অনেক আগে ফর্ম হয়েছিল, মোস্ট প্রবাবলি কত সালে, মানে আমাদের দেশের জন্মের আগে, জন্মের আগে মানে অনেক আগে, মানে ধরো 50+ আর কি। তো তারা ওই ইউএন এর মতোই, মানে জাতিসংঘ যেরকম শান্তি রক্ষা করে, এই নেটোর কাজও হচ্ছে শান্তি রক্ষা করা। শান্তি রক্ষা কেমন কি, এরা মানে এরা তো মেইনলি হচ্ছে রাশিয়া বেসড, তারপরে হচ্ছে রাশিয়ার আশেপাশে যেই দেশগুলো আছে, হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামে। তো এদেরকে নিয়ে এদের কাজ। তো কাহিনী এটাই যে প্রথমে যখন রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন হিসেবে ছিল, তখন তাদের একরকম অবস্থা ছিল। তারপর যখন দেশ ভাগ হয়, সোভিয়েত ইউনিয়নকে যখন টুকরা টুকরা করা হয়, টুকরা টুকরা করার পরে দেখা যায় যে অশান্তি তৈরি হয়। তো ওই অশান্তিকে ফিক্স করার জন্যই এই নেটোটা ফর্ম হয় আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই কারো? হ্যাঁ, যে কোনো প্রশ্ন। এমন হতে পারে যে তোমরা সব বুঝেছো, এমন হতে পারে তোমরা কিছুই বোঝো নাই। এখন কোনটা ধরবো আমি, বলো তো? ওমা, এটারও কোনো উত্তর নাই। আচ্ছা, তাহলে চলেন একটা পরীক্ষা দিয়ে ফেলি। পরীক্ষার জন্য কি আপনারা প্রস্তুত? হ্যাঁ, জি ম্যাম। ঠিক আছে বাবুরা, তাহলে ইয়েস ম্যাম। আম- আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুবই সোজা প্রশ্ন, যা যা বারবার বলেছি সেখান থেকে আমি প্রশ্ন তৈরি করেছি। ইনশাল্লাহ আশা করছি আপনারা খুব সুন্দর মতো পরীক্ষা দিতে পারবেন, এবং ক্লাসে যদি আসলে মনোযোগ দিয়ে থাকেন তাহলে উত্তর করতে পারবেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এখন আপনারা পরীক্ষা দেন।
আমি হচ্ছে আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়েছি, আর যারা আগে থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন সেই গ্রুপগুলোতে আমি দিয়ে দিচ্ছি। আমার পুরনো স্টুডেন্ট যারা তারাও সেটা দেখতে পারবেন। আচ্ছা, মিস আর কোনো বিষয় কি শিখতে হবে জিকের জন্য? জিকের সিলেবাস তো আসলে অনেক বড়। এটা তো আমি তোমাদেরকে একটা অংশ খালি আলোচনা করলাম সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে। আর কি স্যার কি কি বিষয় আছে? যেমন বাংলাদেশের ধরো ক্যাডেট কলেজ নিয়ে পড়বা, বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিয়ে পড়বা, বাংলাদেশের সীমানা নিয়ে পড়বা, আন্তর্জাতিক সীমানা নিয়ে পড়বা। তারপরে যে আমি একটু আগে বলছিলাম যে বিমস্টেকের অ্যাব্রিভিয়েশন ইলাবোরেশনের কথা যখন বলছিলাম, যে এগুলোর পূর্ণরূপ যেটা মানে ইলাবোরেটেড ফর্ম যেটা, সেগুলো শিখতে হবে। তারপরে দেশ রাজধানী মুদ্রা শিখতে হবে। তারপরে তোমাদের যে বইগুলো আছে, সমাজ বিজ্ঞান, আইসিটি, এসব নিয়ে শিখতে হবে। ধন্যবাদ মিস। স্বাগত। ঠিক আছে, পরীক্ষা দেন। আপনাদের সময় 5 মিনিট। আচ্ছা, আমি রেকর্ডিং অফ করে দিই তাহলে। আপনার তো কোনো প্রশ্ন নেই, তাই না? আচ্ছা, পরীক্ষার দিন ইনশাল্লাহ আপনাদের এখন 15তে আমি পরীক্ষার সময় শুরু করলাম। 15 থেকে 20 পর্যন্ত পরীক্ষা দেন। 20-এর পরে আমি আর কোনো সাবমিশন নিব না, তখন গুগল ফর্মের সাবমিশন ক্লোজ করে দিব এবং আপনাদের দেয়া উত্তর নিয়ে আমি ডিসকাস করবো যে কার কোথায় ভুল হয়েছে বা কি, মানে আমার প্রশ্নের কোথায় আপনি ফাঁদে পা দিয়েছেন। ঠিক আছে বাবুরা? আমি অলরেডি 3টি উত্তরপত্র পেয়ে গিয়েছি, বাকিরা জলদি জলদি সাবমিট করে ফেলেন। মিস জি জুনায়েদ, বলেন। মিস আমি দুবার সাবমিট করছি, তারপর ওখানে আমার নাম আর ফোন নাম্বারটা ভুল দেখাচ্ছে, তার কারণে ও 16 মার্কের আচ্ছা জায়গায় আমি 10 মার্ক পাইছি। আচ্ছা আচ্ছা, এখানে আমি এটা ভুল করেছি, আই এম ভেরি সরি। আচ্ছা আর তাহলে মিস জি জি। স্বাধীনতা পুরস্কার 7 জন পাইছে না, আমি 7 জন পাইছি, ওইটা কাটি দিছে। আচ্ছা, আমি এখানে আমি সাধারণ একটু, সাধারণ ছিলাম, সেটাও কেটে দিছে।
আচ্ছা আচ্ছা, আমি খুবই দুঃখিত। আমি আপনাদের নামের প্রশ্নের আর হচ্ছে ওই প্রশ্নগুলোতে ইয়া করিনি, কি বলে, আনসার ইনপুট দেইনি। আনসারটা ইনপুট দিয়ে দিচ্ছি আপনারা ঠিক মতো। আমি দেখাবো আমার উত্তরপত্র, যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের আসল উত্তরপত্র, ঠিক আছে? উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আই এম ভেরি সরি, আমার এখানে ভুল হয়েছে যে আমি মার্কস ইনপুটে ঝামেলা করেছি। ভেরি সরি। আচ্ছা, ঠিক করে দিচ্ছি। উত্তর দিয়ে দিলে তখন আর ভুল দেখাবে না। উত্তর দেইনি বলে ভুল দেখাচ্ছে। আচ্ছা, মোট নাম্বার 16 না, মোট নাম্বার হচ্ছে 12, ঠিক আছে? আমি যখন আপনাদেরকে নাম্বার শিট দেখাবো তখন সেটা দেখে নিয়েন। আচ্ছা, দ্বিতীয়বার পরীক্ষা নিলে কিন্তু আমি সেটা কনসিডার করব না, ঠিক আছে? প্রথমবার যেটা দিয়েছেন সেটাই। মিস আমার তো যে নাম আর ফোন নাম্বারটা ভুল দেখাচ্ছিল সেজন্য আমি আবার আবার দিছি যে তো ভুল হয়েছে নাকি সেজন্য। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমবার যেটা দিয়েছেন সেই নাম্বারই আমি কাউন্ট করব, ঠিক আছে? মিস তো স্বাধীনতা পুরস্কার কতজন পাইছে? ওইটা তো আমারটা হয়েছে। আচ্ছা, আমি আমি বললাম তো, আমি সেটা ঠিক করে দিয়েছি। ওকে মিস। আচ্ছা ঠিক আছে, আর উত্তর নিচ্ছি না। এখন আমি আপনাদেরকে মার্কশিট দেখাই। যেটা করবেন, আউট অফ 16 যেটা, সেক্ষেত্রে আপনারা আউট অফ 16টাকে কনসিডার করবেন না। আচ্ছা, আমাকে কে যেন একটা মেসেজ দিল, আবার এটা পড়ে নিচ্ছি। আচ্ছা, ইব্রার জন্য কি মার্ক কাটা হয়? আমার কাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, মার্ক কাটা হয় না, আপনাদের কাটা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের মানে ফুল মার্কস 16 না। এখানে দেখেন আপনাদেরকে ফুল মার্কস দেখানো হচ্ছে 16, কারণ এই পর্যন্ত আমি আসলে এডিট করি নাই। এডিট করার পর থেকে আপনাদের ফুল মার্কস 12ই দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনাদের ফুল মার্কস হচ্ছে 12। সেক্ষেত্রে জুনায়েদ 12তে 6 পেয়েছেন, এই অয়ন চৌধুরী 12তে 8 পেয়েছেন, ইবরার 12তে 10 পেয়েছেন, রাফসান 12তে 8 পেয়েছেন, ইকরা 12তে 8 পেয়েছেন। আচ্ছা, সেকেন্ড বার যারা এক্সাম দিয়েছেন সেগুলো আমি নিব না, বলেছিলাম আমি আগেই। তো উম, জুনায়েদের পরের নাম্বারটা বাদ। ইকরা প্রথমবার যেটা দিয়েছো সেটা হবে। তারপর হচ্ছে আলাপ তাহিরও, মানে আয়াতের প্রথম নাম্বারটা বাদ। এই তো, এখানে মার্কস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের আসল উত্তর, এবং সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করি আপনাদের কোথায় কোথায় ভুল হয়েছে। আচ্ছা, আজমাইন অনেক পরে যুক্ত হয়ে পরীক্ষা দিচ্ছেন, আহ, সেক্ষেত্রে আমার কিছু বলার নাই। আচ্ছা, এখানে যিনি দিয়েছেন সঠিক নাম না দিলে কাউন্টেড হবে না। আচ্ছা, এখানে এই যে একজন বাবু, সে এখানে উত্তরটা ভুল করেছে, সেটা হচ্ছে জামিলা। জামিলা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম প্রেসিডেন্ট, ঠিক আছে? আচ্ছা, চীনের বর্তমান যুদ্ধবিমান কোন প্রজন্মের বলেন তো আপনারা? কি পড়েছিলাম আমরা? ষষ্ঠ। ষষ্ঠ প্রজন্মের। তো সেক্ষেত্রে ষষ্ঠ বাদে যারা যারা ভুল উত্তর দিয়েছেন তাদেরটা তো ভুল হবেই। যেমন এই যে জুনায়েদ দিয়েছে, তারপরে রাফসান দিয়েছে, তারপরে হচ্ছে জামিলা দিয়েছে, তারপরে এই যে নতুন করে যারা পরীক্ষা দিচ্ছে যেমন তিবাহ পরীক্ষা দিল, আর হচ্ছে এদিকে ডি ট্রিপল এফ দিয়ে যিনি পরীক্ষা দিয়েছেন তারা। আচ্ছা, শান্তিরক্ষা মিশনের তৃতীয় শীর্ষ দেশ প্রশ্ন করেছি, তৃতীয় শীর্ষ দেশ নিয়ে ভারত। এই উত্তরটা আয়ান চৌধুরী দিয়েছেন, সেটা ভুল। বাকি উত্তর সঠিক, সেটা হচ্ছে বাংলাদেশ।
ঠিক আছে? আচ্ছা, গেল। তারপরে কত তারিখ বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে নির্বাচিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 17ই সেপ্টেম্বর। যারা অক্টোবর দিয়েছেন তাদেরটা ভুল। যেমন এখানে অক্টোবর দিয়েছে ইকরা, তারপরে এখানে নভেম্বর দিয়েছে আহনাফ, তারপরে এখানে নাহিদুল অক্টোবর দিয়েছে, তারপরে অক্টোবর দিয়েছে হচ্ছে যে DFFF যিনি তিনি। তারপরে এখানে স্বাধীনতা পুরস্কার পেয়েছে মোট কতজন? উত্তর হবে 7 জন। 7 জনের বাইরে যারা উত্তর দিয়েছে, যেমন এটা কে উত্তর দিয়েছে, রাফসানেরটা ভুল। তারপরে এখানে 4টা কে উত্তর দিয়েছে, জামিলারটা ভুল। তারপরে এখানে 6টা উত্তর কে দিয়েছে, নুহারটা ভুল। আবার 4টা উত্তর দিয়েছে হচ্ছে এটাকে, এটা হচ্ছে আহ নাহিদের উত্তর ভুল। তারপর হচ্ছে DFFF যিনি, তার উত্তর ভুল। তারপর জাতীয় শহীদ সেনা দিবস 25শে ফেব্রুয়ারি, একদম শেষমেশ পড়ালাম। আপনার জুনায়েদের উত্তর ভুল হয়েছে, উত্তর হবে 25 ফেব্রুয়ারি। এটা হচ্ছে জামিলার উত্তর ভুল হয়েছে, উত্তর হবে 25 ফেব্রুয়ারি। এটা হচ্ছে নুহার উত্তর ভুল হয়েছে, উত্তর হবে 25 ফেব্রুয়ারি। এটা হচ্ছে নাহিদের উত্তর ভুল হয়েছে, উত্তর হবে 25 ফেব্রুয়ারি। তারপরে DFFF, উত্তর হবে 25 ফেব্রুয়ারি। তিবাহ, উত্তর হবে 25 ফেব্রুয়ারি। দেখতে পেয়েছি কার কোথায় ভুল। তো এদিকে তাহি আপনার মার্কস মার্কস আসলে 12 থাকার কথা, 10 কেন আসলো? আচ্ছা, এখানে ভুল হয়েছে কারণ ইনপুটে তখন ঝামেলা ছিল। আচ্ছা, মনে পড়েছে, হ্যাঁ। এই আমি হচ্ছে যুদ্ধ বিমানের প্রজন্মের, না সরি এটা না, স্বাধীনতা পুরস্কারের হচ্ছে আনসার ইনপুট দেইনি। তো সেই ক্ষেত্রে মার্কস যাদের দেখতে পাচ্ছেন, এখানে জুনায়েদের নাম্বার হবে 2, 4, 6, 7, সরি 8 নাম্বার। এখানে মার্কস হবে জুনায়েদের 8। তারপরে আয়ান চৌধুরীর নাম্বার হবে 2, 4, 6 আর 10। আয়নের নাম্বার হবে 10। তারপরে ইব্রারের নাম্বার হবে 2, 4, 6, 8, 10, 12। ইব্রার হচ্ছে ফুল মার্কস পেয়েছেন, কংগ্রাচুলেশনস ইব্রার, আপনাকে। আপনি ফুল মার্কস পেয়েছেন। তারপরে রাফসানের নাম্বার হবে, রাফসান নাম্বার যেটা আছে সেটাই, ওর নাম্বার হবে 8। ইকরার নাম্বার 2, 4, 6, 8, 10। ইকরার নাম্বার হবে 10। তারপরে আহ আপতাহি আয়াত, আপনি হচ্ছে ফুল মার্কস পেয়েছেন, আপনার নাম্বার হবে 12, কংগ্রাচুলেশনস। তারপরে জামিলার নাম্বার হবে 2, 4। জামিলার নাম্বার যেটা আছে সেটাই। আর বাকিরা যা নাম্বার পেয়েছেন সেটাই। শুধু প্রথম এই কয়েকজন 5 জনের নাম্বার পরিবর্তিত হয়েছে। সেক্ষেত্রে ফুল মার্কস পেয়েছেন হচ্ছে নাহিদুল, আপতাহি এবং ইবরার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া আমার জন্য দোয়া রাখবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন আমাকে। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ক্লাস এটা আবার কখন হবে? ক্লাস এইটা ফ্রি ক্লাসের তো আপনাদের ফেসবুকে সময় জানিয়ে দেওয়া হয় যে কবে কোথায় ক্লাস নেওয়া হবে। সেক্ষেত্রে ফেসবুকে একটু নজর রাখবেন, ইনশাল্লাহ আপনি সময় পেয়ে যাবেন। 8:30 থেকে হইলে ভালো হয় আর কি। কি দিলে ভালো হয়? 8:30 থেকে দিলে। আচ্ছা, 8:30 থেকে দিলে ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিব যেন 8:30 থেকে দেয়া হয়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ মিস। স্বাগত। আচ্ছা, তাহলে এখানে ক্লাস শেষ